আমি তানভীর, সবেমাত্র অনার্স কমপ্লিট করে একটা ভালো জব করি। এর মধ্যে বাবা উঠে পড়ে লেগেছে আমাকে বিয়ে দেওয়ার জন্য। তাই প্রত্যেক সপ্তাহে মেয়েদের পরিবারের কাউকে না কাউকে আমাকে দেখতে যেতে হয়। বাট আমি মেয়ের কোনো না কোনো অজুহাত দেখিয়ে বলে দিতাম যে আমার মেয়ে পছন্দ হয়নি, আর আমার বাবা হতাশ মুখে তাদের ফিরিয়ে দেন। আজ আবার আমি সেজেগুজে পাত্রীপক্ষের সামনে বসে আছি। পাত্রী হচ্ছে একজন ডাক্তার, তাই এবার বিয়ে ভাঙাটা সহজ হবে বলে মনে হয় না। বাবা তো ভীষণ খুশি, পারলে এখনই আমাকে বিয়ের পিঁড়িতে বসিয়ে দিত। যাই হোক, পাত্রীর বাবা আমাকে বিভিন্নভাবে পর্যবেক্ষণ করছেন, যেন আমি কোনো কাচের তৈরি সুন্দর পুতুল। আমাকে নিয়ে গিয়ে ঘরের কোণে সাজিয়ে রাখবেন। মনে মনে অপেক্ষা করছি কখন আমাকে আর পাত্রীকে একা কথা বলার সুযোগ দেবে। আমার হবু শ্বশুরমশাই আমার মনের কথা হয়তো বুঝতে পারলেন, তাই আমাদের আলাদা কথা বলার জন্য পাঠানো হলো। আমি তাকে আমার রুমে নিয়ে এলাম। উনি তখন থেকে নিচের দিকে তাকিয়ে আছেন, আমিও অবশ্য নিচের দিকেই তাকিয়ে আছি, তাই এখন অবধি তার মুখখানা দেখতে পেলাম না। অবশেষে আমি যখন প্রথমে মুখ উঠিয়ে বলতে যাব যে আমি বিয়েতে রাজি না, তখনই তাকে দেখে থ হয়ে গেলাম। এটা মেয়ে নাকি রূপকথার রাজকুমারী? একটা মেয়ে এত সুন্দর হয় কি করে? আমি লজ্জা শরমের মাথা খেয়ে হা করে তার দিকে তাকিয়ে রইলাম, কিন্তু উনি আমার দিকে একবারও তাকায়নি। আমার ঘোর কাটলে আমি জিজ্ঞেস করলাম, আমাকে আপনার পছন্দ হয়েছে? উনি সংক্ষেপে বললেন, হ্যাঁ। আশ্চর্য, এই মেয়েটা একবারও আমার দিকে তাকালো না, আর বলছে কিনা পছন্দ হয়েছে। উনি কি লজ্জা পেয়ে তাকাচ্ছেন না, নাকি অন্য কিছু? ধুর ছাই, এগুলো কি ভাবছি আমি? এমন রাজকুমারীর মতো কোণে পাবো ভাবতে অনেক আনন্দ লাগছে। ওনাকে নিয়ে ফিরে গেলাম। সবাইকে বললাম, আমাদের একে অপরকে পছন্দ হয়েছে। সবাই উচ্চস্বরে আলহামদুলিল্লাহ বলে উঠল। বাবাকে আর পাইকে তখনই সবাইকে মিষ্টি খাইয়ে বিয়ে ঠিক করতে লেগে গেলেন। আমি লজ্জা পেয়ে ঘরের বাইরে চলে গেলাম, কিন্তু মেয়েটার কথা ভাবতেই অবাক লাগে। একবারও ও আমার দিকে তাকালো না। আমি কি দেখতে অতই খারাপ? আয়নার দিকে তাকিয়ে নিজেই নিজেকে জিজ্ঞাসা করছি। না, কলেজ লাইফে অনেক মেয়ের ক্রাশ ছিলাম আমি, কাউকে গ্রহণ করিনি নিজের বউয়ের সাথে প্রেম করব বলে। তখনই আমার ছোট ভাই এসে বলল, ভাইয়া, সামনে শুক্রবারে তোর বিয়ে। আমি তো লজ্জায় বেহুশ হয়ে গেলাম। আমার বিয়ে হবে, একটা সাজানো সংসার হবে, ভাবতেই অবাক লাগছে। দেখতে দেখতে সেই দিন চলে এলো। আজ আমার বিয়ে। অনেক ঝামেলা শেষে বিয়েটা সম্পূর্ণ হলো। পাশে বসে থাকা আমার বউ একটু কথা বলছে না আমার সাথে, হয়তো কথা কম বলে। সেই যাই হোক, এবার থেকে ও আমার, শুধুই আমার মতো করে ভালোবাসবো ওকে। এখন একটা বিভিন্ন রকমের ফুলে সাজানো খাটে বসে আছে আমার বউ। এটাই আমার বাসর রাত। নিশ্চয়ই অনেকক্ষণ যাবৎ আমার জন্য অপেক্ষা করছিল আমার বউ। দরজাটা আস্তে করে খুলে যখন ভেতরে ঢুকলাম, ঠিক তখনই আমার বউ আমাকে সালাম করলো। আমি যখনই ওকে উঠিয়ে বুকে জড়িয়ে ধরতে চাইলাম, কিন্তু ও সেটা করলো না। আমি ওর এরকম ব্যবহারে হতবাক হয়ে যাই। আমি কিছু না ভেবে খাটে গিয়ে বসলাম। ও আমার থেকে কিছুটা দূরে সরে বসলো। দেখেন, আমি আপনাকে কিছু কথা বলতে চাই। আমার কথা মন দিয়ে শুনবেন। আমি একটা ছেলেকে খুব ভালোবাসি, আর সেও আমাকে খুব ভালোবাসে। কোনো একটা কারণে বাবা ওকে পছন্দ করেনি। উল্টা বাবা আমাকে বিয়ে দেওয়ার জন্য ছেলে দেখতে লাগলেন। আপনার ছবি দেখার পর বাবা মা আপনাকে খুব পছন্দ করেন, আর আমাকে বলেন কাল আপনাকে দেখতে গিয়ে যাতে দেখার সাথে সাথেই হ্যাঁ করে দিই। আর যদি আমি সেটা না করি, তাহলে আমি আমার বাবার মরা মুখ দেখতে হবে। তাই বাধ্য হয়ে আপনাকে আমার বিয়ে করতে হলো। মুহূর্তের জন্য আমি নির্বাক হয়ে গেলাম। না, এটা হতে পারে না। যাকে নিয়ে এত স্বপ্ন দেখলাম সে অন্য কাউকে ভালোবাসতে পারে না। এটা শোনার আগে আমি মরে গেলাম না কেন? শরীরের প্রত্যেকটা কোষে তীব্র যন্ত্রণা অনুভব করছি আমি। আজ বুঝতে পারলাম কেন সেদিন ও আমার দিকে না তাকিয়ে হ্যাঁ বলে দিয়েছিল। আল্লাহ আমার সাথেই কেন এমন হলো? আর 5টা ছেলেদের মতো আমার কেন সংসার করা হলো না? যাই হোক, ও যাকে ভালোবাসে তাকে যেন পাই। তাই আমি বললাম, বেশ, তুমি কি চাও? ডিভোর্স দিতে হবে, তাই তো? বিছানার নিচ থেকে একটা কাগজ এনে ও আমার হাতে তুলে দিল। তাতে লেখা, বিয়ের 1 বছর পূর্ণ হতেই আমি নিজের ইচ্ছায় ওকে ছেড়ে চলে যাব। ও আমার দিকে কলম এগিয়ে দিয়ে বলল, এই পেপারে একটা সাইন করে দিন। 1 বছর পর আপনার বাবা মা
হজ করতে যাবে, তখন আপনি এই পেপারের চুক্তি অনুযায়ী নিজের ইচ্ছায় আমাকে ছেড়ে দিবেন, আর আমি আমার ভালোবাসার মানুষকে বিয়ে করব। আর আমি আমার বাবা মার কাছে ক্ষমা চেয়ে নিব, তাহলে তারা আমাদের মেনে নিবে। তাই 1 বছর আপনাকে আমার স্বামীর অভিনয় করে যেতে হবে, কিন্তু কোনোদিন আমার কাছে স্বামীর অধিকার চাইতে আসবেন না। আমি খাটে ঘুমাচ্ছি আর আপনি সোফায় ঘুমান। এই বলে ও চলে গেল। আমি অবাক হয়ে ওর কথাগুলো শুনছিলাম। ভাগ্য আমায় এত সুন্দর একটা বাসরাত উপহার দিল। আমার বইয়ের দেওয়া চুক্তিপত্রে সাইন করে ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে এসে শুয়ে পড়লাম। নিজের অজান্তেই চোখের কোণ থেকে জল গড়িয়ে পড়ছে। আজ থেকে শুরু হলো আমার চুক্তির বিয়ের জীবন। ভোর হতে আমার ঘুম ভেঙে গেল, তাই উঠে নামাজ পড়ে নিলাম। নুসরাতের দিকে তাকালাম, অঘরে ঘুমাচ্ছে সে। ওহ, আপনাদের তো বলাই হয়নি, আমার বউয়ের নাম নুসরাত। আজ প্রথমবারের মতো আমার বউ নিজ হাতে নাস্তা তৈরি করলো। নতুন বউয়ের নাস্তা খেয়ে আমার আম্মু খুব খুশি হলেন। ভারী ভালো মানুষ আমার মা। ঘরের নতুন বউকে আমার মা কাজ করতে দিচ্ছিলেন না। এই তো আজ সকালবেলার ঘটনা। থাক না বৌমা, ওগুলো আমি করে নেব। কি যে বলেন আম্মু, এখন আমি থাকতে আপনাকে কষ্ট করতে দিতে পারি? আজ থেকে আপনার ছুটি। শাশুড়ি আম্মু একটু হেসে চলে গেলেন। নাস্তা বানানো শেষে আমি শ্বশুরাব্বুকে ডাকলাম। উনি নাস্তা খেয়ে খুব প্রশংসা করতে লাগলেন। আমার শাশুড়িকে উদ্দেশ্য করে বললেন, দেখেছো, আমি প্রথমেই বলেছিলাম নুসরাত মায়ের মতো লক্ষ্মী মেয়ে আর একটাও হয় না। এই স্নেহপ্রবণ ব্যবহারে চোখের কোণ ভিজে গেল আমার। খুব কষ্ট হচ্ছে এই ভেবে যে আমি তাদের 1 বছরের চুক্তির বৌমা। এরপর আমায় চলে যেতে হবে। দুপুরে খাওয়ার সময় আমি খাবার টেবিলে হাজির হলাম। আম্মু আমাকে দেখে বলল, কি রে তানভীর, বৌমা কোথায়? তোমার বৌমা ঘরে শুয়ে ঘুমাচ্ছে। ওকে ডেকে নিয়ে আয় তো বাবা। আচ্ছা। তারপর আমি মায়ের কথা মতো আমার চুক্তির বউকে ডাকতে রুমে এলাম। এসে দেখি উনি এখনও গভীর ঘুমে তলিয়ে আছেন। কয়েকবার ডাকলাম, কিন্তু তাও উঠল না। হাত লাগাবো কি লাগাবো না ভেবে হাত দিয়ে হালকা ধাক্কা দিয়ে জাগিয়ে তুললাম। উনি চোখ খুলে আমাকে দেখে প্রচণ্ড রেগে গেলেন। ও তাড়াতাড়ি উঠে আমাকে বলল, কাল রাতের কথা ভুলে গেছেন? না মানে বলেছি না, আমার কাছে কোনোদিন স্বামীর অধিকার দেখাবেন না। তাও আপনি কেন আমাকে স্পর্শ করলেন? তুমি উঠছিলে না তাই। আসলে চুপ করুন, একদম বাজে বকবেন না। আপনি কি ভেবেছেন 2 দিন স্বামীর মতো করে ভালোবাসলে চুক্তি ক্যান্সেল হয়ে যাবে? কান খুলে শুনে রাখুন, আমি শুধু টুটুলকে ভালোবাসি। আমি তো তোমাকে ইচ্ছে করে স্পর্শ করিনি। মা তোমাকে দুপুরে খাওয়ার জন্য ডেকেছে তাই। আপনাকে শুধু বাবা মায়ের সামনে অভিনয় করতে হবে, আর রুমে আপনি আমার থেকে যথাসম্ভব দূরে থাকবেন। এই বলে নুসরাত টাওয়াল নিয়ে ফ্রেশ হতে চলে গেল। আমি দাঁড়ানো থেকে বসে পড়লাম। একটা মানুষ আমায় এতটা ঘৃণা করে। আমাকে যদি এতই খারাপ লাগতো তাহলে কেন সে আমায় বিয়ে করলো? কেন ও আমার জীবন নষ্ট করলো? আমি কি অন্যায় করেছিলাম যে আমাকে আমার স্ত্রীর ভালোবাসার পরিবর্তে ঘৃণা পেতে হচ্ছে? তারপর আমি দুপুরে খাওয়া দাওয়া শেষ করে একটু বাইরে বের হলাম। সারাদিন আমার মায়ের সাথে বেশ ভালোই কাটে নুসরাতের। আর আমার আব্বু তো নুসরাতকে 2-1 মিনিটের জন্য মন খারাপ করে থাকতে দেন না। নুসরাত তাদের সাথে থাকলে নিজের সব কষ্ট ভুলে যায়। এভাবে বেশ কয়েকদিন কেটে গেল। আমার ভালো থাকার অভিনয় খুব ভালোই চলছে। নুসরাত সারা রাত তার প্রেমিক তথা টুটুলের সাথে ফোনে কথা বলে, আর আমি খাটের এক কোণে নীরবে চোখে জল ফেলি। ভাবতে থাকি আমি 1 বছর পর কি করব। বাবা মাকে কি করে মুখ দেখাবো? সমাজ তো আমাকে মেনে নেবে না। এইসব ভেবে রাত পার করে দিই। তারপর আমি একদিন আমাদের রুম পরিষ্কার করছিলাম। বিয়ের পর নুসরাতের আলমারিটা আজ পর্যন্ত কখনো ধরিনি। এই রুমে থাকা সত্ত্বেও দুজনের প্রত্যেক জিনিস আলাদা। জানি ওর আলমারি ধরার অনুমতি আমার নেই, কিন্তু আমি পরিষ্কার না করলে আর কে করবে? তাই আমি আলমারি খুললাম। দেখলাম নুসরাত তার সব কাপড়চোপড়গুলো এলোমেলো করে রেখেছে। কাপড়চোপড় গোছাতে গিয়ে আরও কিছু জিনিস আমার চোখে পড়ল। দেখলাম টুটুলের দেওয়া কয়েকটা গিফট আর লাভ লেটার আর একটা ডায়েরি। ডায়েরিটা হাতে নিয়ে মাত্র পড়তে যাব, অমনি আমার ডায়েরি নিয়ে তুমি কি করছিলে? ও বলার সাথে সাথেই সজোরে থাপ্পড় মারল আমায়। চোখে জল বাধাহীনভাবে গড়িয়ে পড়ছে। নুসরাত
আরও চেঁচাতে লাগলো। তোমার মতো বেহায়া ছেলে আমি জীবনেও দেখিনি। কতবার বললাম তুমি আমার কেউ না, তাহলে আমার জিনিসে হাত দেওয়ার সাহস কে দিল তোমায়? বেরিয়ে যাও আমার চোখের সামনে থেকে। গেট লস্ট। আর ওখানে দাঁড়িয়ে না থেকে যত দ্রুত সম্ভব ছাদে চলে গেলাম। গালটা খুব ব্যথা করছে। আমি কখনো চর খাইনি। আমার বাবা মা খুব আদরে বড় করেছে আমায়। মানুষ হয়তো ঠিকই বলে চরের আঘাতের চেয়ে কথার আঘাত অনেক বেশি কষ্টদায়ক। আমি মানলাম নুসরাত আমাকে তার স্বামী হিসেবে মেনে নেয়নি, কিন্তু আমি তো জোর করে কিছু চাইনি ওর কাছে। ওর কথা মতোই 1 বছর পর ওর জীবন থেকে অনেক দূরে চলে যাব। এতক্ষণ ছাদে বসে এগুলো ভাবছিলাম আমি। কিছুই খাওয়া হয়নি এই পর্যন্ত। তারপর আমি আম্মুর ডাকে নিচে চলে গেলাম। এর আগে মনে পড়ল নুসরাত তো আমাকে চর মেরেছে। নিশ্চয় আমার গালে দাগ পড়ে গেছে, কারণ কোনো দিন আমি চর খাইনি। তাই আমি পানি দিয়ে গাল ধুয়ে নিলাম, যাতে আম্মু আব্বু বুঝতে না পারে। নিচে গিয়ে দেখলাম নুসরাত টেবিলে বসে খাবার খাচ্ছে। আম্মু আমাকে উদ্দেশ্য করে বলল, কে রে, কোথায় চলে গিয়েছিলি? কিছু না আম্মু, তোমরা খাও। এই বলে আমিও একটা চেয়ার নিয়ে বসে পড়লাম টেবিলে। এমনভাবে খাচ্ছি যেন কিছুই হয়নি। নুসরাতও নিচের দিকে তাকিয়ে আছে। হঠাৎ আব্বু আমাকে বলল, তানভীর, অনেক দিন তো হলো তোদের বিয়ের, বৌমাকে নিয়ে কোথাও বেড়াতে যাবি না? আমি একবার নুসরাতের দিকে তাকিয়ে বললাম, আসলে বাবা এখন অফিসে অনেক কাজ, এখন চাইলেও ছুটি দেবে না বস। সে কি রে, ছুটি দেবে না কেন? নতুন বিয়ে হয়েছে তোর। বাবা আমার অফিসে দেরি হয়ে যাচ্ছে, এখন আসি। এই বলে আমি সেখান থেকে চলে আসলাম। আর মনে মনে আব্বুকে বলতে লাগলাম, যে মেয়ে আমাকে এত ঘৃণা করে সে নিশ্চয় আমার সাথে ঘুরতে যাওয়ার কথা কখনোই কল্পনা করবে না। এভাবে দেখতে দেখতে 6 মাস পেরিয়ে গেল। এতদিনে আমি আর কিছু পাই বা না পাই, নিজের মনের মতো বাবা মা পেয়েছি। তারা কোনো অংশে আমাকে অসুখে থাকতে দেননি। আর আমাকে ছাড়া তো তাদের এক পাও চলে না যেন। তাদের এত ভালোবাসা পেয়ে মনে হয় আমার সারা জীবন নুসরাতের ভালোবাসা না পেলেও চলবে। কিন্তু কথায় আছে, বইয়ের ভালোবাসা না পেলে পৃথিবীর সব সুখ যেন মলিন হয়ে যায়। এই 6 মাসে খুব দরকারি কিছু কথা ছাড়া নুসরাত আমার সাথে কোনো কথা বলেনি। নুসরাত ও টুটুলের সাথে কথা বলে পার করত। আর আব্বু আম্মু মনে করতো নুসরাত আমাকে অনেক ভালোবাসে। তাদের সামনে নুসরাত খুব ভালো অভিনয় করে। মাঝে মাঝে আমি নিজেই ভুলে যাই যে আমিও আসলে অভিনয় করছি। একদিন শুক্রবারে আমার অফিস বন্ধ ছিল, তাই বাসায় বসে টিভি দেখছিলাম। নুসরাত আর আম্মু তখন রান্নাঘরে সবজি কাটায় ব্যস্ত। হঠাৎ ছুরির আঘাত লেগে নুসরাতের হাত কেটে যায়। প্রচণ্ড ব্লাড বের হতে শুরু করে। আম্মুর চিৎকার শুনে আমি দৌড়ে ফার্স্ট এইড বক্স নিয়ে খুব যত্ন করে আমার বউ তথা নুসরাতের হাত ব্যান্ডেজ করতে লাগলাম। আর ও আমার দিকে মুগ্ধ হয়ে কতক্ষণ তাকিয়ে রইল। আমিও মুগ্ধ হয়ে দেখছিলাম আমার রাজকন্যাকে। কত স্বপ্ন ছিল এই রাজকন্যা খুব ভালোবাসবে আমায়। মনের অজান্তে চোখের কোণ থেকে স্রোতের মতো জল গড়িয়ে পড়ছে। না ব্যথায় নয় কষ্টে, এটা শুধুমাত্র অভিনয়। কেউ দেখে ফেলার ভয়ে তাড়াতাড়ি চোখের জল মুছে ফেললাম। তারপর আমি আম্মু আব্বুর সামনে নুসরাতকে আস্তে আস্তে ধরে রুমে নিয়ে গেলাম। আর দরজা বন্ধ করে শুধু এইটুকুই বললাম, যখন কাজ করো তখন নিজের খেয়াল রাখতে পারো না? তারপর ও একটু হেসে বলল, আর তো মাত্র 6 মাস, একটু সহ্য করো, তারপর তো চলে যাব। নুসরাত আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বারান্দায় গিয়ে টুটুলের সাথে ফোনে কথা বলতে শুরু করে দিল। আমি পলকহীনভাবে ওর হাতের ব্যান্ডেজের দিকে তাকিয়ে রইলাম। এটাই আমার নুসরাতের সাথে প্রথম স্পর্শ। সকলে অবাক হচ্ছেন, তাই না? এটাই সত্যি। একটু বসে রইলাম খাটে। বারান্দা থেকে নুসরাতের ফোন থেকে কথা বলা শোনা যাচ্ছে। আরে বাবুটা, আর তো মাত্র 6 মাস, এরপর আপদ থেকে বিদায় দিয়ে দিব, আর তুমি আর আমি নতুন জীবন শুরু করব। সত্যিই তো বলেছে নুসরাত, আমি আপদ ছাড়া আর কি। একটু অপেক্ষা করো নুসরাত, 6 মাস পর এই আপদ তোমার জীবন থেকে অনেক দূরে চলে যাবে। তোমার আর টুটুলের সুখের মাঝে আর কোনো দিন বাধা হয়ে দাঁড়াবে না। মনে মনে কথাগুলো বলতে লাগলাম, কিন্তু কষ্ট হয় ওই দুটো মানুষের কথা ভেবে যারা নুসরাতকে নিজের মেয়ের মতো ভালোবাসে। আচ্ছা, আমি তার জীবন থেকে চলে যাওয়ার পর টুটুল কি ওকে ঠিকঠাকভাবে খেয়াল রাখবে তো? ওর চেহারার মতো ওর মনও সুন্দর হবে তো? নিশ্চয় সুন্দর হবে, না হলে নুসরাত কি ওকে এত ভালোবাসতো? সেদিন সোফায় টুটুলের একটা ছবি পেয়েছিলাম। ছেলেটা আসলে ভাগ্যবান না হলে এমন রাজকন্যার মতো মেয়ের ভালোবাসা পেত না সে। আর আমার মতো হতভাগা আর কেউ নেই
যে কিনা 6 মাসে অবহেলা অপমান ছাড়া কিছুই পাইনি। বাকি 6 মাসও এভাবেই কাটিয়ে দেব। আজ আমার অফিসে খুব জরুরি একটা মিটিং আছে, তাই সকাল থেকে সব কাজ খুব তাড়াতাড়ি করছি। আমি রুমের বাইরে আড়াল থেকে দাঁড়িয়ে দেখছি আর ভাবছি, যতক্ষণ না নুসরাত আমাকে ডাকবে ততক্ষণ আমি রুমে প্রবেশ করব না। আর আজ অবধি সেই দিন আসেনি যে নুসরাত আমাকে অফিসে যাওয়ার আগে রুমে ডাকবে। হঠাৎ করে কেন জানি না ছোটবেলার কথা মনে পড়ে গেল। বাবাকে টাই পরিয়ে টাই বাঁধা শিখেছিলাম আর ভেবেছিলাম ভবিষ্যতে আমাকে প্রত্যেক দিন অফিসে যাওয়ার সময় নিজের বউ টাই বেঁধে দিবে। তখন আমার ক্ষুদ্র হৃদয়ে এই ভাবনাটা আসেনি যে আসলে এই স্বপ্ন শুধু স্বপ্ন হয়ে থেকে যাবে। তারপর আম্মু ডাক দেওয়াই আমার ভাবনায় ছেদ হলো। রান্নাঘরে গেলাম, তখন আম্মু আমার হাতে নাস্তার ট্রে ধরিয়ে দিয়ে বলল, তানভীর, নুসরাতকে নাস্তাটা একটু রুমে দিয়ে আয় তো বাবা। এই সময় রুমে যাওয়া ঠিক হবে কি না তা ভাবছিলাম। তারপর আম্মু আবার বলল, যাও বাবা, দেরি হয়ে যাবে তো, মেয়েটা এখনো না খেয়ে আছে। আমি জানি আমি এখন রুমে গেলে নুসরাত আমার ওপর ভীষণ রেগে যাবে। যা হওয়ার হবে আমি যাবই। রুমের দরজার সামনে গিয়ে নক করলাম। ভাগ্যে কি নির্মম পরিহাস, নিজের রুমে নিজেই নক করে ঢুকতে হয়। তারপর নুসরাত আমার দিকে কিছুক্ষণ বিরক্তিকর ভাব নিয়ে তাকিয়ে বলল, কি চাই? মা নাস্তা পাঠিয়েছে। নিয়ে যাও, আমার এখন খেতে ইচ্ছে করছে না। খালি পেটে থাকলে শরীর খারাপ হতে পারে। সেটা আমার ইচ্ছা, আর তোমাকে বলেছি না কখনো আমার উপর স্বামীর অধিকার দেখাবে না। দেখো, তুমি আমাকে স্বামীর অভিনয় করতে বলেছ আর আমি সেটাই করছি। কিন্তু এখন তুমি যদি নাস্তা না করো তাহলে মা সন্দেহ করতে পারে। তুমি যেহেতু নাস্তা করতে চাচ্ছ না, তাই আমি নাস্তা নিয়ে যাচ্ছি। এই বলে যখনই চলে আসতে যাব ঠিক তখনই নুসরাত পেছন থেকে ডাক দিয়ে বলে, এই দাঁড়াও, নাস্তা রেখে যাও। বাহ, আম্মুর কথা বলাতেই কাজ হয়েছে। নাস্তা রেখে অফিসের উদ্দেশ্যে বাসা থেকে রওনা দিলাম। আজ প্রথমবারের মতো নুসরাত আমার কথা শুনল। নিজের অজান্তেই কখন জানি না ভালোবেসে ফেলেছি এই নিষ্ঠুর মানুষের নিষ্ঠুর ব্যবহারকে। কিন্তু কী লাভ, যে মানুষটা কিছুদিন পর অন্য কারো হয়ে যাবে তাকে ভালোবেসে? তার মনের কোথাও তো আমি নেই, শুধুমাত্র ঘৃণা করে নুসরাত আমাকে। তার চেয়ে ভালো 6 মাস শেষ হওয়ার অপেক্ষা করি। তারপর অফিসে চলে আসার পর আমার মনে পড়ল যে আমি ভুল করে ফোন বাসায় ফেলে রেখে এসেছি। প্রত্যেকদিন দুপুরে আম্মুকে কল দিয়ে জিজ্ঞেস করতাম যে নুসরাত খেয়েছে কিনা। তারপর আমি খেতাম। কিন্তু আজ আমি কিভাবে বলবো? আর আমি কিভাবে জানবো যে নুসরাত খেয়েছে কিনা? মা, নুসরাত, তানভীর ভুল করে ওর ফোন বাড়িতে রেখে অফিসে চলে গেছে। তুমি একটু তানভীরের অফিসে গিয়ে ওর ফোনটা দিয়ে এসো। এটা কি বললেন উনি? যে ছেলেকে আমি নিজের রুমেই সহ্য করতে পারি না, আর আমি কি না তার অফিসে যাব? তারপর আবার শাশুড়ি আম্মু বলল। এত ভয় পাচ্ছ কেন? তোমার বরের অফিস, তুমি যাবা না সেটা কি করে হয়? আমি নিজেও তো মাঝে মাঝে তোমার শ্বশুর আব্বুর অফিসে যেতাম, বিভিন্ন অজুহাতে আমাকে ডাকতো। এই বলেই আমি হেসে দিলাম। মামা, আমি অফিসে গেলে ভালো দেখায় না, আমি যাব না। আমি বলছি তো কিচ্ছু হবে না, তুমি যাও এখন। এখন যদি আমি না করি উনি নির্ঘাত সন্দেহ করবেন, তাই চটপট রেডি হয়ে নিলাম। তানভীরের ফোন নিয়ে গাড়িতে উঠে বসলাম। ড্রাইভার আমাকে নিয়ে যেতে লাগলেন অফিসের দিকে। দেখতে দেখতে অফিস চলে এলাম। ড্রাইভার গাড়ির দরজা খুলে দাঁড়িয়ে রইল। আমি ধীরে ধীরে গাড়ি থেকে নামলাম। ড্রাইভারকে বললাম আমি না আসা পর্যন্ত অপেক্ষা করতে। অফিসে ঢোকার পর রিসেপশনে গিয়ে বললাম আমি মিস্টার তানভীর চৌধুরীর সাথে দেখা করতে চাই। রিসেপশনের মেয়েটি জিজ্ঞেস করলো, ম্যাম, আপনি ওনার কি হন? কাইন্ডলি একটু বলবেন। কি বলবো আমি? নিজেকে কিভাবে তানভীরের স্ত্রী পরিচয় দিব? আমি তো তানভীরের চুক্তির বউ। রিসেপশনের মেয়েটির কথায় ঘোর কাটলো আমার। কি হলো ম্যাম? জি, আমি ওনার স্ত্রী। জাস্ট 1 মিনিট ম্যাম। উনি কাকে যেন কল করে ডাকলেন। একটা পিয়ন এসে আমাকে তানভীরের ক্যাবিনে নিয়ে গেল। ক্যাবিনে ঢুকতেই তানভীর পিয়নকে যেতে বলল। তারপর আমি ঠাস করে দরজা বন্ধ করে দিলাম। তারপর আমি বলতে শুরু করলাম, কি চাই তোমার? আমাকে কি শান্তিমতো বাঁচতে দিবে না? আসলে চুপ, একদম চুপ। তোমার মতো ছেলেদের আমার ভালো করেই চেনা আছে। সকালে তোমার কথা মতো নাস্তা করেছি বলে চোখে সর্ষে ফুল দেখেছো, তাই না?
দেখো, তুমি কিন্তু ভুল করছো। কি দেখবো কি? আমি তোমার চালাকি বুঝি না ভেবেছো? ইচ্ছে করে বাসায় ফোন ফেলে রেখে আমাকে অফিসে আনার ধান্দা। কতবার বলেছি তোমায় আমার সামনে স্বামী সাজার কোনো দরকার নেই। আমি তোমাকে শুধু ঘৃণা করি, শুনতে পাচ্ছ না তুমি? শুধু ঘৃণা। আই জাস্ট হিট ইউ। এই বলে নুসরাত চলে গেল। অফিসের সব স্টাফের সামনে নুসরাত এইভাবে আমায় অপমান করতে পারলো? কি অন্যায় করেছিলাম আমি আল্লাহ? কোন পাপে শাস্তি দিচ্ছ আমায়? নিজের মনে মনে কথাগুলো ভাবতে লাগলাম। আরেক মুহূর্ত সেখানে দাঁড়িয়ে না থেকে অফিস থেকে বাইরে চলে আসলাম। অনেক কষ্টে কান্না চেপে রাখলাম ড্রাইভারের সামনে। বাসায় এসে কারোর সাথে কথা না বলে রুমে ঢুকে দরজা বন্ধ করে দিলাম। বাথরুমে শাওয়ার ছেড়ে দিয়ে চিৎকার দিয়ে কাঁদতে লাগলাম। এখন আমার কান্না কেউ শুনতে পাচ্ছে না, কেউ না। অনেকক্ষণ ভেজার পর বের হয়ে আসলাম। তারপর আম্মুর কাছে গেলাম। উনি রান্না করছিলেন। আমি গিয়ে আম্মুকে জড়িয়ে ধরলাম। উনি বললেন, কি হয়েছে তানভীর? নুসরাত কিছু বলেছে? না মানে আজ তোমার কথা খুব মনে পড়ছে। পাগল ছেলের কথা শোনো। আমি কি চিরদিনের মতো চলে যাচ্ছি নাকি? না মা, আসলে তা নয়। আসলে অনেক দিন পর তোমাকে সময় দিতে পারি না তো, তাই বললাম। পাগল ছেলে একটা। এ কি তানভীর, তোর গায়ে তো অনেক জ্বর। হঠাৎ আমার মাথাটা ঝিমঝিম করে উঠল। এরপর আর কিছু মনে নেই। জ্ঞান ফেরার পর দেখি আমি আমার রুমের বিছানায় শুয়ে আছি, আর পাশে আমার আম্মু কেঁদে কেঁদে আমার মাথায় জলপট্টি দিচ্ছেন। আর ওনার পাশে বসে থাকা ডাক্তারের সাথে আমার আব্বু কথা বলছেন। আমার তানভীর ভালো হয়ে যাবে তো ডাক্তার? ওনাকে জ্বর কমার ইঞ্জেকশন দিয়ে দিছি, আর কিছু ওষুধ দিয়েছি, এগুলো খেলে জ্বর কমে যাবে। জি ধন্যবাদ, চলুন আপনাকে এগিয়ে দেই। ওনারা বেরিয়ে গেল। আম্মু বলল, তানভীর, নুসরাত অনেকক্ষণ আগে বাইরে গেছে। আমি অবশ্য ওকে ফোন দিয়েছিলাম, কিন্তু ওর ফোন সুইচ অফ দেখাচ্ছে। আর রাত তো কম হলো না, এখনো ফিরছে না। আমার খুব চিন্তা হচ্ছে। আমি মাকে জিজ্ঞেস করলাম, কয়টা বাজে এখন? রাত 11টা। আমার চিন্তা শুরু হলো। নুসরাত তো এত দেরি করে না কখনো। আজকে আমার ওপর রেগে আছে বলে বাসায় আসছে না। ঠিক তখনই কলিং বেল বেজে উঠল। নুসরাত এসে গেছে। আম্মু ওকে জিজ্ঞেস করতে লাগলেন যে ও এতক্ষণ কোথায় ছিল। আমি শুয়ে শুয়ে ভাবছি, আর তো মাত্র কয়েকটা মাস বাকি। এরপর তো নুসরাত সবাইকে ছেড়ে অনেক দূরে চলে যাবে। জানি না কি আছে আমার ভাগ্যে। আজ আমাদের বিয়ের 8 মাস পূর্ণ হলো। তার মানে আর মাত্র 4 মাস পর চুক্তি শেষ হয়ে যাবে। কথাগুলো মনে মনে ভাবছিলাম আর আমার অফিসের শার্ট আয়রন করছিলাম। ঠিক তখনই আমার ফোনটা বেজে উঠল। স্ক্রিনে তাকিয়ে দেখি রনির নাম। রনি আমার কলেজ লাইফের ফ্রেন্ড। শুধু ফ্রেন্ড বললে ভুল হবে, আমার একমাত্র বেস্ট ফ্রেন্ড। কেউ কাউকে ছাড়া কিছুই বুঝতাম না। 2 মাস হলো ওর বিয়ে হয়েছে, অবশ্য লাভ ম্যারেজ। ধ্যাত, পুরনো কথা ভাবতে গিয়ে ফোনটাই রিসিভ করা হলো না। তারপর আমি রনিকে ব্যাক করলাম। হ্যালো। কিরে, বউকে পেয়ে আমাদের ফুলে গেলি নাকি? কি যে বলিস, তো কেমন আছিস? এই তো ভালোই। শক্তি আমাকে খারাপ থাকতে দেবে বল? তোর কি খবর? নুসরাত তোকে নিশ্চয়ই অনেক ভালোবাসি। কি বলবো বুঝতে পারছি না। কিরে, চুপ করে আছিস কেন? এনি প্রবলেম? আরে ছাড় না, কিছু না। নুসরাত আমাকে অনেক ভালোবাসে, তুই কল্পনাও করতে পারবি না। ভালো তো বাসতেই হবে। তুই তো তোর সব ভালোবাসা তোর ফিউচার বউয়ের জন্য জমিয়ে রেখেছিলি। কলেজ লাইফে এত প্রপোজ পেয়ে তোর একটাই কথা ছিল যে তোর সব ভালোবাসা শুধু তোর বউয়ের জন্য, তাই না রে? তো তোরা কোথাও বেড়াতে যাচ্ছিস না? ও শিট, ভুলেই গেছি তোকে বলতে। আমি আর সুপ্তে একটা সুন্দর জায়গায় বেড়াতে যাচ্ছি, আর আমরা চাই তুই আর নুসরাত আমাদের সাথে জয়েন কর। ও বলার সাথে সাথেই আমি নির্বাক হয়ে গেলাম। যার সাথে 8 মাসে শপিং পর্যন্ত যাওয়ার সৌভাগ্য হয়নি, আর সে কিনা আমাকে নিয়ে ঘুরতে যাবে। এটা তো কল্পনার বাইরে। আসলে আমার অফিসে অনেক কাজ রে। এবার তোরা ঘুরে আয়, আমরা পরের বারে যাব। দেখ, আমি তোর কোনো কথা শুনবো না, তোকে আমাদের সাথে যেতেই হবে। প্লিজ দোস্ত, একটু বোঝার চেষ্টা কর। ঠিক আছে, তোরা না গেলে আমরাও যাবো না। এত কষ্ট করে প্ল্যানিং করলাম, আর তুই কিনা বলছিস যাবি না? দেখ, পাগলামি করবি না।
পরিস্থিতি বুঝতে হবে তোকে। এটা তুই বলছিস যে তানভীর কলেজ লাইফে এত চঞ্চল ছিল, সে কিনা এখন সাংসারিক হয়ে গেছে, এত চেঞ্জ? আচ্ছা রনি, আমি তোর সাথে পরে কথা বলবো, আমার অফিসের সময় হয়ে গেছে। ওকে রাখছি, ভালো থাকিস। বাই, নিজের খেয়াল রাখবি। ঠিক তখনই নুসরাত চলে এলো। এতক্ষণ ধরে ফোনে কার সাথে কথা বলছিলে শুনি? না, আসলে আমার এক বন্ধুর সাথে কথা বলছিলাম। ও বুঝেছি, আমি যেহেতু টুটুলকে ভালোবাসি তাই তুমিও তোমার লাইন সেটিং করে ফেলেছো। দেখো, তুমি কিন্তু আমাকে ভুল বুঝছো। ভুল তো এতদিন আমি বুঝতাম যে তুমি একটা ভদ্র পরিবারের ছেলে, এখন তো দেখছি নিজের বউ থাকতে অন্য কারোর সাথে অবৈধ প্রেম করছো। প্লিজ চুপ করো। কি চুপ করবো আমি? আর তো মাত্র 4 মাস, এরপর তুমি যার সাথে খুশি পীড়িত করো। এই বলে নুসরাত দ্রুত গতিতে রুম থেকে বেরিয়ে গেল। মেয়েটা আমাকে এত অপমান করে কি পাই? চুক্তি হলেও আমি তো ওর স্বামী। আমাকে ভালোবাসতে না পারলেও অন্তত ঘৃণা না করুক। আকাশের দিকে তাকিয়ে ভাবছি জীবনটা কেন এরকম হলো। আমার সবচেয়ে বড় কষ্ট এটা নয় যে আমার বউ আমাকে ভালোবাসে না, বা আমার সামনে অন্য একটা ছেলের সাথে রাতের পর রাত কথা বলে কাটাই। কষ্ট তো এটাই, সকলের সামনে আমার সব কষ্ট লুকিয়ে সুখে থাকার অভিনয় করতে হয়। আর সবাই আমার এই অভিনয়কে বাস্তব ভাবে যে আসলে আমি সুখে আছি। মাঝে মাঝে ইচ্ছা করে চিৎকার করে সবাইকে বলে দিই আমি সুখে নাই, খুব কষ্টে আছি আমি। খুব ইচ্ছা করে মায়ের কোলে মাথায় রেখে নিজের সব কষ্টের কথা বলে ফেলি, কিন্তু পারি না আমি কাউকে কিছুই বলতে। চোখের জল মুছে আম্মুর কাছে গেলাম। মায়ের কাছে গেলে আমি আমার সব কষ্ট ভুলে যাই। গিয়ে দেখলাম উনি খুব খুশি কারণ জানতে চাইলে উনি বললেন পাশের বাসার ভাবির নাকি এক ফুটফুটে ছেলে হয়েছে। তারপর মা আমাকে ও নুসরাতকে সাথে নিয়ে বেবিটাকে দেখতে গেলেন। খুব কিউট বাবুটা ঘিরে আজ তাদের বাসায় আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। সত্যি এই নিষ্পাপ শিশুরাই পারে সবাইকে নিমিষেই আনন্দ দিতে। তারপর আমি আম্মুর অনুরোধে বাবুটা কোলে নিলাম। অনুভূতিটা কেমন ঠিক ভাষায় প্রকাশ করা যাবে না। বাবুটা আমার কোলে তার ছোট ছোট হাত পা নাড়িয়ে খেলছে, দেখলেই চোখ জুড়িয়ে যায়। এখন আমার মন খুব ভালো হয়ে গেছে। বাসায় ফেরার পর মা নুসরাতের হাত ধরে বলল, মামনি, তোমার কাছে একটা জিনিস চাই, দেবে? বলুন না মা, আপনার কি চাই? মা, আমি আর তোমার শ্বশুর আব্বু চাই তোমার কোল আলো করে আমার তানভীরের এমন এক ফুটফুটের সন্তান ঘরে আসুক। আমাদেরও তো ইচ্ছে করে একটা ছোট্ট দাদু ভাইয়ের সাথে খেলা করতে। বলো, ছেলে হোক আর মেয়ে হোক, একটা হলেই চলবে। কি দেবে তো? তারপর নুসরাত কোনো কথা না বলে আম্মুর হাত ছেড়ে দিয়ে রুমে চলে গেল। মায়ের কথাটা শোনার পর আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। এই আমি কি শুনছি? নুসরাত যে কোনোদিন তাদের এই আশা পূরণ করতে পারবে না, কোনো দিনও না। কারণ ডিভোর্স পেপারের চুক্তি অনুযায়ী আর মাত্র 4 মাস পর নুসরাত এই বাড়ি ছেড়ে চলে যাবে। খুব কান্না পাচ্ছে আমার এই ভেবে যে নুসরাত চলে যাওয়ার পর আমি বাবা মাকে কি জবাব দিব। বারবার মনে পড়ছে বাবুটা আমার কোলে খেলছিল, আমারও তো এমন একটা আদরের সন্তান হতে পারতো। কিন্তু না, আমি তো কোনোদিন বাবা হওয়ার সুখ পাবো না, কারণ আর মাত্র 4 মাস পর নুসরাত অন্য কারো হয়ে যাবে। এই ভেবে আমার অনেক খারাপ লাগছে। তাহলে আমি কেন এসব ভাবছি? না তানভীর, তুই নুসরাতের চুক্তির বউ, আর চুক্তির জামাইদের এসব ভাবতে নেই। আর এটাই তোর নিয়তি, তোকে শক্ত হতে হবে। নুসরাতের সুখের দিকে তাকিয়ে তোকে তোর নিয়তিকে মেনে নিতে হবে। মনে মনে কথাগুলো ভাবতে লাগলাম। হ্যাঁ, আমাকে পারতেই হবে। নুসরাত আমাকে ভালোবাসে না, তাতে কি? আমি তোকে ভালোবাসি, আর ওর সুখ যদি আমাকে ছেড়ে চলে যাওয়ার মধ্যে থাকে তবে আমি তাই করব। আর মাত্র 4 মাস আমাকে এভাবে অভিনয় চালিয়ে যেতে হবে। আর বাবা মা হজে চলে গেলেই আমি ওকে ওর কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে দিয়ে আসব। এরপর আমার নুসরাত টুটুলকে নিয়ে সুখে থাকবে, আর ততদিন আমি আমার বাবা মাকে কোনো মতে ম্যানেজ করে নেব। তারপর রাতে নুসরাত খাবার খেয়ে শুয়ে পড়ল। আমিও আমার অফিসের কাজ শেষ করে রুমে চলে আসলাম। ঠিক তখনই যা দেখলাম, আমি সাথে সাথেই ভয় পেয়ে গেলাম। দেখলাম নুসরাত আমার ফোনে কার সাথে যেন কথা বলছে। আমি এগিয়ে আসতে ফোনটা আমাকে দিয়ে হাসি মুখে বলল, নাও কথা বলো। চেয়ে দেখি রনির নাম্বার। চমকে উঠলাম। রনি আবার উল্টাপাল্টা কিছু বলল না তো নুসরাতকে?
ভয়ে ভয়ে ফোনটা কানে দিলাম। হ্যালো। নুসরাতের সাথে কথা বললাম রে, ও আমাদের সাথে ঘুরতে যেতে চায়। প্লিজ তুই না করিস না। কথাটা শোনার পর নিজের কানকে বিশ্বাস করতে পারছি না। আমি অবাক দৃষ্টিতে নুসরাতের দিকে চেয়ে দেখলাম ও মুচকি হাসছে। আচ্ছা ঠিক আছে। আর শোন, কাল আমি আর তুই শপিং করব, রেডি থাকবি। এই বলে ফোন কেটে দিল রনি। তারপর আমি নুসরাতের কাছে গেলাম। এইসবের মানে কি? তুমি ওর কাছে মিথ্যা বললে কেন? আমি তো মিথ্যা বলিনি। মানে? মানে তো খুব সোজা। তুমি আমার জন্য 8 মাস ধরে অভিনয় করে অনেক উপকার করেছো, বিনিময়ে আমারও কিছু করা উচিত, তাই না? এমনিও আমি ফ্রিতে কাউকে দিয়ে কাজ করাই না। দেখো নুসরাত, এটা কিন্তু বাড়াবাড়ি হচ্ছে। এত কথা না বলে চুপ করে ঘুমাও। আর ওই ড্রয়ারে 10,000 টাকা আছে, কাল শপিং করতে লাগবে। দেখো, আমি এতদিন যা করেছি সেগুলো মন থেকে করেছি। আর বিশ্বাস করো, ওগুলো অভিনয় ছিল না। পেছনে ফিরে দেখি নুসরাত ঘুমিয়ে পড়েছে। তার মানে আমার কোনো কথাই শুনেনি সে। আমিও ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে রনির সাথে শপিং মলে গেলাম। রনির নিজের জন্য আর আমার জন্য ম্যাচিং করে টি শার্ট কিনলো। ওর এই অভ্যাসটা এখনও যায়নি। কলেজ লাইফেও সব কিছু ম্যাচ করে কিনতাম আমরা। যাই হোক, আমি আম্মু আর আব্বুর জন্যও জামা কিনলাম। রনি ওর স্ত্রীর জন্য একটা শাড়ি কিনেছে। আমাকে বলল, কি রে, তুই নুসরাতের জন্য কিছু নিবি না? রনির সামনে ইচ্ছা না থাকা সত্ত্বেও নুসরাতের জন্য নীল রঙের একটা শাড়ি কিনলাম। আমি জানি নুসরাত মরে গেলেও এটা পরবে না। শপিং শেষে বাসায় ফিরলাম। মহামায়ার উদ্দেশ্যে যাত্রা করব। আম্মু আব্বুকে ওদের জন্য আনা গিফট দিতেই বলল, পাগল ছেলে একটা, ঘুরতে তুই যাচ্ছিস, আমরা নই। তারপর আব্বু বলল, দেখতে হবে না ছেলেটা কার। এই কথা বলতেই সবাই হেসে দিল। আমি রুমে এসে নুসরাতের জন্য কেনা শাড়িটা আলমারিতে রেখে দিলাম। আমি জানি এটার স্থান এই আলমারি ছাড়া আর কোথাও হবে না। অবশেষে 2 দিন পর আজ আমরা মহামায়া যাব ট্রেনে করে। আমি যে টি শার্টটা রনির সাথে ম্যাচ করে কিনেছিলাম সেটা পরলাম। আর নুসরাত আমাকে অবাক করে দিয়ে আমার আনা শাড়িটা পরল। আমি হাঁ করে তাকিয়ে আছি বলে নুসরাত আমার কাছে এসে বলল, আমি এই শাড়িটা না পরলে তোমার ফ্রেন্ড সন্দেহ করত। এছাড়া অন্য কিছু ভেবে ভুল করো না। আমি আর কিছু বললাম না। আমাদের সিট পাশাপাশি পড়েছে, আর তার বিপরীতে রনিদের সিট। ওরা দুজন খুব হেসে হেসে কথা বলছে। আমরা দুজন শুধু নীরব। নীরবতা ভেঙে আমি নুসরাতকে জিজ্ঞাসা করলাম, টুটুল কি জানে যে তুমি আমার সাথে ঘুরতে যাচ্ছ? সেটা তোমার না জানলেও চলবে। আমার ব্যক্তিগত ব্যাপারে নাক গলানোর দরকার নেই তোমার। তারপর আমি আর কিছুই বললাম না। চুপ করে বসে আছি। কি দরকার তার সাথে কথা বলে অপমানিত হওয়ার? জানালা দিয়ে ট্রেনের বাইরে দৃশ্য দেখতে দেখতে কখন যে ঘুমিয়ে পড়েছি বুঝতেই পারিনি। ভেবেছিলাম ঘুম থেকে উঠে দেখব নুসরাত আমার কাঁধে ঘুমিয়ে আছে, কিন্তু না। প্রত্যেকবারের মতো এবারও আমার কল্পনা শুধু কল্পনায় থেকে গেল। আমি জানালার পাশেই হেলান দিয়ে ঘুমিয়েছিলাম। উঠে দেখলাম নুসরাত এখনও ঘুমিয়ে আছে। পাশে একটা লোককে জিজ্ঞেস করলাম, মহামায়া পৌঁছাতে আর কতক্ষণ লাগবে? উনি বললেন, আর ঘন্টাখানেকের মধ্যে পৌঁছে যাব। দেখলাম নুসরাত জেগে গেছে। না বুঝেই ওকে সরি বলে দিলাম। ভাবলাম আমি হয়তো কথা বলাই ওর ঘুম নষ্ট হয়েছে। নুসরাত আমার দিকে তাকিয়েও কিছু বলল না। তারপর ফোন নিয়ে নুসরাত সিট থেকে উঠে গেল। হয়তো টুটুলের সাথে কথা বলতে গেছে। ঠিক 1 ঘন্টা পর আমরা মহামায়া স্টেশনে চলে এলাম। আমার কাছে সব কিছু স্বপ্নের মতো মনে হচ্ছে। এখনও বিশ্বাস হচ্ছে না নুসরাত সত্যি আমাকে নিয়ে ঘুরতে এসেছে। আমরা সবাই ট্রেন থেকে নেমে পাশের একটা রেস্টুরেন্টে ব্রেকফাস্ট করে নিলাম। রেস্টুরেন্ট থেকে বের হয়ে রনিকে বললাম, সত্যি জায়গাটা খুব সুন্দর রে। এইটুকু দেখেই অবাক হচ্ছিস? এখন তো অনেক কিছু দেখার বাকি আছে। তা তো বটেই। এই বলে একটু হেসে দিলাম আমি। লাস্ট কবে হেসেছিলাম মনে পড়ছে না। যে আমি কিনা কলেজ লাইফে সারাদিন হাসতাম আর অন্যদের হাসিয়ে মাতিয়ে রাখতাম, আর সেই আমি এখন হাসতে ভুলে গেছি। এখন অবাক লাগে নিজের প্রতি। কি রে, কি ভাবছিস? না কিছু না, চল। একটা হোটেল বুক করলাম আমরা। 2টা রুম নিলাম। আজ দুপুরে খেয়ে ঘুরতে বের হব। ফ্রেশ হয়ে রুমে চলে এলাম। নুসরাত মনে হয় এত জার্নি করে খুব টায়ার্ড, তাই রুমে এসেই ঘুমিয়ে পড়ল। আমি ফ্রেশ হতে চলে গেলাম।
এখানে ঢাকার তুলনায় শীত একটু বেশি, তবে প্রকৃতিটা অসম্ভব সুন্দর। ব্যাগ থেকে জামা কাপড় বের করার সময় দেখলাম নুসরাতের সেই ডায়েরিটা, যেটা ধরার কারণে আমাকে ও থাপ্পড় পর্যন্ত মেরেছিল। ও এটা এখানে কেন এনেছে? ডায়েরি লিখতে তো তেমন একটা দেখি না। সে যাই হোক, ওর জিনিসে হাত দেওয়ার অধিকার আমার নেই, তাই ডায়েরিটা আগের জায়গায় রেখে দিলাম। দুপুর হলে নুসরাত ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিল। আমি অপেক্ষা করছিলাম নুসরাত রুম থেকে বের হওয়ার পর আমি বের হব। নুসরাত যাওয়ার সময় বলল, কি হলো? কার জন্য অপেক্ষা করছো? না মানে তুমি যাওয়ার পর আমি যাব। কেন? আমার সাথে গেলে কি তোমার প্রেস্টিজ চলে যাবে নাকি? ধুর, তা কেন হবে? তুমি নিজেই তো তোমার থেকে আমাকে দূরে থাকতে বলেছ, তাহলে আমরা একসাথে কিভাবে যেতে পারি? সেটা বাসার জন্য, আর এটা হোটেল। এখানে সবাই জানে আমরা হাজবেন্ড ওয়াইফ। একসাথে না গেলে উল্টা ঝামেলায় পড়বো। এখন চলো। মেয়েটা আসলে আজব, কখন কি বলে নিজেও জানে না। শত হোক আমার বউ, ওর কথা তো শুনতেই হবে। তাই কথা না বাড়িয়ে ওর সাথে নিচে গেলাম। দেখলাম রনিরা টেবিলে বসে আছে। আমরা যেতেই রনি বলে উঠল, এখন আসার সময় হলো তোর? সেই কখন থেকে অপেক্ষা করছি তোদের জন্য। আসলে নুসরাত ঘুমাচ্ছিল তাই। ও, আমি ঘুমাচ্ছিলাম, আর তুমি যে রেডি হতে এত সময় লাগালে সেটা বলবে না? এবার নিজেরা টকশো শুরু করেছিস? চুপ করে খেতে বস, আমাদের এখন বের হতে হবে। সবাই একসাথে লাঞ্চ করে নিলাম। এরপর আমরা বের হলাম প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে। অনেক জায়গায় ঘুরলাম আমরা। আর নুসরাতের অভিনয় দেখে তো মুগ্ধ হয়ে যাচ্ছে আমি। রনিদের সামনে খুব কেয়ার করতে লাগলো সে। পাহাড়ের ডালি দিয়ে হাঁটছি, তখনই এই, তুমি সাবধানে হাঁটতে পারো না? এক্ষুনি তো পড়ে যেতে। আমি মনে মনে বললাম, পড়ে গেলে তো তোমার উপকার হতো, আপদটা নিজ থেকেই বিদায় হয়ে যেত। তবুও আমি ওর কাছে খুবই কৃতজ্ঞ। কখনো ভাবতেই পারিনি নুসরাত আমাকে এমন সুন্দর এক মুহূর্ত উপহার দিবে। আমি আর রনি অনেকগুলো সেলফি নিলাম। ওদের সামনে অভিনয় করতে নুসরাতও আমার সাথে সেলফি নিল। অবশেষে সন্ধ্যায় হোটেলে ফিরে এলাম। আজকের দিনটার কথা সত্যি কোনোদিন ভুলতে পারবো না আমি। আজ অনেক দিন পর মন খুলে হাসলাম, অনেক মজা করলাম। ভাবলাম নুসরাতকে একটা ধন্যবাদ দেওয়া দরকার। ও আমাকে না নিয়ে আসলে তো কখনো এমন একটা সুযোগ পেতাম না। রুমে আসার পর নুসরাতকে ডাক দিলাম, এই যে শুনছেন? কি? ধন্যবাদ। কিসের জন্য? আমাকে এখানে নিয়ে আসার জন্য। এটা তো তোমার পাওনা। তুমি এতদিন তোমার বাবা মায়ের সামনে অভিনয় করে আমার উপকার করলে, বিনিময়ে তোমাকে এখানে নিয়ে আসলাম। সে যাই হোক, তবুও থ্যাঙ্কস। তোমার জায়গায় অন্য কেউ থাকলে আমি এটাই করতাম। এই বলে নুসরাত কাপড় চেঞ্জ করতে চলে গেল। আমি মনে মনে বললাম, নুসরাত, আমি তো অন্য কেউ না, তোমার স্বামী। সব সময় অপমান না করলেও তো পারো। এরপর রাতে ডিনার করে শুতে আসলাম। তখনই নুসরাত বলল, এখানে তো সোফা নেই, তাই আমাকেও বেডে থাকতে হবে। আমি কিছু বললাম না। নুসরাত মাঝখানে কতগুলো কোলবালিশ রেখে বলল, ভুল করেও বালিশের এপাশে আসার চেষ্টা করবে না। এখানে যতদিন থাকবো এভাবেই থাকতে হবে। আমি কিছু না বলে এপাশ ফিরে ঘুমিয়ে পড়লাম। এভাবে 2 দিন অনেক ঘোরাঘুরি আনন্দ করে কাটালাম। আজ আবার ঢাকায় ফিরে যাব। রনি ট্রেনের টিকিট বুক করতে চলে গেল। আমি সব কিছু গোছাচ্ছিলাম। বিছানায় দেখলাম একটা গিফটের মতো কিছু একটা। হ্যাঁ, গিফটই তো। হয়তো নুসরাত টুটলের জন্য কিছু কিনেছে। ওটা ওভাবেই পড়ে রইল। আমরা হোটেল থেকে বের হওয়ার পর নুসরাত আমাকে জিজ্ঞেস করলো সব কিছু ঠিকঠাক নিয়েছি কিনা। আমি মাথা নাড়িয়ে হাসূচক উত্তর দিলাম। এরপর আবার স্টেশন। ট্রেন চলতে শুরু করলো। সব নিয়েছো তো? বললাম তো নিয়েছি, তবে বিছানায় তোমার একটা গিফট পড়েছিল, সেটা নেইনি। এবার নুসরাত খুব রেগে গেল। ইডিয়েট কোথাকার, নাওনি মানে কি? আমি মনে করেছি তুমি টুটুলের জন্য কিছু নিয়েছো, আর তোমার জিনিসে হাত দেওয়ার অধিকার তো আমার নেই। ইউজলেস একটা। ওইটা তোমার জন্য ছিল। কথাটা শোনার পর আমি নিজের কানকে বিশ্বাস করতে পারছি না। আমি কি ঠিক শুনেছি? নুসরাত কি আমার জন্য গিফটটা নিয়েছিল? সরি, আমি তো জানতাম না। তুমি জানোটা কি? তুমি বাসায় গেলে তোমার বাবা মা জিজ্ঞেস করতে পারে আমি তোমাকে কি দিয়েছি। এই জন্য গিফটটা দিয়েছিলাম তোমাকে। ধুর,
নিমিষে সব খুশি মাটি হয়ে গেল। ওটাও অভিনয়ের একটা অংশ ছিল। আমি কেন নিজের চুক্তির কথা ভুলে যাই? আর তো মাত্র 2 মাস বাকি। পুরো রাস্তায় নুসরাত আমার সাথে আর একটাও কথা বলেনি। তারপর আমরা ঢাকায় ফিরে আসলাম। রনির থেকে বিদায় নিয়ে বাসায় চলে এলাম। দেখলাম দরজায় আম্মু আর আব্বু দাঁড়িয়ে আছে। নুসরাত গিয়ে তাদের সালাম করলো আর জড়িয়ে ধরলো। নুসরাত কিছুক্ষণ পর কথা বলে রুমে এসে ফ্রেশ হয়ে রান্নাঘরে চলে গেল। তারপর আম্মু ওকে জিজ্ঞেস করতে লাগলো কেমন লাগলো বেড়াতে গিয়ে। তারপর নুসরাত সব খুলে বলল। তারপর আম্মু নুসরাতকে আবার জিজ্ঞেস করলো, আর 2 মাস পর আমি আর তোমার শ্বশুর আব্বু হজে যাব, আর হজ থেকে ফিরে এসে যেন সুখবর পাই। কথাটা শোনার পর মনে অজানা ভয় ঢুকে গেল। আর 2 মাস পর আনন্দের নয় কষ্টের খবর পাবে আমার বাবা মা, যে তাদের আদরের বৌমা তাদের ছেড়ে চলে গিয়েছে। দুশ্চিন্তা ঘিরে ধরল আমায়। বাবা মা হজ থেকে ফিরে এলে আমি তাদের কি জবাব দিব? আর নুসরাত, প্রত্যেক দিন ওর বকা না শুনলে আমার দিন কাটে না। ও চলে যাওয়ার পর তো আমাকে অপমান করার মতো আর কেউ থাকবে না। সামান্য ভুলের জন্য কেউ আর বকা দেবে না। আমি যে মরে যাব নুসরাতকে ছাড়া। কিন্তু নুসরাত টুটুলকে ভালোবাসে, আর নুসরাতকে ওর ভালোবাসার কাছে পৌঁছে দিতে হবে। আমাকে তার জীবন থেকে সরে যেতে হবে চিরকালের মতো। এরকম হাজার চিন্তা আমার মাথায় উকি দিচ্ছে। যতদিন যাচ্ছে আমার দুশ্চিন্তা বেড়ে চলছে। অনেক সময় আম্মুর কাছে গিয়ে কান্না শুরু করি। উনি আমার মাথায় হাত বুলিয়ে বলে, পাগল ছেলে, এমনভাবে কাঁদছে যেন আমরা চিরকালের মতো চলে যাচ্ছি। তখন আমার আরও বেশি কান্না পাই। আফসোস, আমি যদি আম্মুকে বলতে পারতাম যে এটাই সত্যি, আর কোনোদিন দেখা হবে না তাদের বৌমার সাথে। আমি আর কিছুই ভাবতে পারছি না। এর চেয়ে ভালো যদি কেউ আমাকে বলতো আমি আর বেশি দিন বাঁচবো না, তাহলে হয়তো এতটা কষ্ট হতো না। কিন্তু আমাকে তো বেঁচে থাকতে হবে, নিজের জন্য না হোক আমার বাবা মার জন্য। তবুও নুসরাতের সুখের জন্য আমি সব পারবো, সব। দিন যতই যাচ্ছে ততই মনে হচ্ছে কেউ যেন একটু একটু করে আমার প্রাণ বের করে নিচ্ছে। আর মাত্র 1 সপ্তাহ বাকি, এরপর সব শেষ হয়ে যাবে। এই 1 সপ্তাহের মধ্যে আমাকে কিছু একটা করতেই হবে। আমি আমার বাবা মাকে কখনোই কষ্ট দিতে পারবো না। তাই আমি ঠিক করেছি নুসরাত চলে যাওয়ার পর আমি বাবা মার সুখের জন্য আরেকটা বিয়ে করব। পরে বাবা মা হজ করে ফিরে এলে কিছু একটা বলে ম্যানেজ করব। এরপর নুসরাতের পরিবর্তে অন্য কেউ আসবে এই পরিবারের বউ হয়ে এবং আমার স্ত্রী হয়ে, আর আমার সন্তানের মা হওয়ার সৌভাগ্য পাবে। বিধাতার কাছে প্রশ্ন, সবাই বলে উনি যা করেন ভালোর জন্যই করেন। তাহলে আমার এই সর্বনাশের পর কোন ধরনের ভালো হবে? এই 1 সপ্তাহ আমি আমার আম্মু আব্বু আর নুসরাতের সাথে খুব ভালোভাবে কাটাতে চাই। প্রত্যেকটা দিন আমার জীবনের স্মরণীয় করে রাখতে চাই। যদি পারতাম তাহলে এই 1 সপ্তাহটা কোনোদিনও শেষ হতে দিতাম না। কিন্তু কথায় আছে, সময় ও স্রোত কারোর জন্য অপেক্ষা করে না, তেমনি আমার জন্য করবে না। এতক্ষণ ছাদের কোণে দাঁড়িয়ে এসব ভাবছিলাম। সূর্য অনেক আগেই অস্ত গেছে, কিন্তু আমার কষ্ট আগের মতোই আছে। তারপর নুসরাতের ডাকে নিচে গেলাম। আমি গিয়ে দেখলাম আজ আব্বু আম্মু রান্না করেছে। আমি যেতেই, দেখ তানভীর, তোর আম্মু আমাকে চ্যালেঞ্জ করেছে, আজকের ডিনার আমাকে রান্না করতে হবে। খুব তো বলো, রান্না করা নাকি তোমার বাম হাতের খেলা। আজ আমিও দেখবো কেমন খেলা দেখাও তুমি। তারপর নুসরাত বলল, চারুন নাম্মু, উনি এইসব পারেন। আমি থাকতে শুধু শুধু উনি কেন কষ্ট করবেন? বাবা, আপনি আমাকে দিন। না মা, আজকে আমাকে প্রমাণ করতেই হবে যে আমি কম যাই না। পরিশেষে আব্বুর জেদের কাছে নুসরাতকে হার মানতে হলো। তারপর নুসরাত কোনো উপায় না পেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আব্বুর রান্না দেখছিল। আজ আমার অফিস বন্ধ, তাই আমিও চুপ করে না থেকে তাদের সাথে যোগ দিলাম। আমি মজা করে বললাম, কি ব্যাপার মা, আজকের বাবুচিটাকে চেনা চেনা লাগছে, অনেকটা আমার বাবার মতো লাগছে। বাবার কি ডুপ্লিকেট আছে নাকি? তারপর আব্বু বলল, হারামি, আমি ডুপ্লিকেট না, তোর বাবার অরিজিনাল কপি। তা বাবা, আজকে তোমার ট্রেন হঠাৎ টিভি রুম থেকে কিচেনের দিকে ব্রেক করলো কেন? আমাকে তোর মাদার ইন্ডিয়া চ্যালেঞ্জ করেছে যে আজকে ডিনার রান্না করে সবাইকে খাওয়াতে হবে। তা তুমি একা করছো কেন? নুসরাত তোমাকে হেল্প করবে। কি ব্যাপার, হেল্প করবে না? আজ ছেলেদের রান্নার চ্যালেঞ্জ, আমি কেন হেল্প করব? পারলে তুমি হেল্প করো। বেশ, তাহলে বাবা চলো কাজে লেগে পড়ি। তারপর নুসরাতকে আম্মু টেনে টিভি রুমে নিয়ে গেলেন।
তারা দুজনে টিভি দেখছে আর কিচেন থেকে ঠুসঠাস আওয়াজ আসছে। তারপর আম্মু একটু হেসে বলল, কে জানে আজ কপালে ডিনার জুটবে কিনা। ওনার কথাই নুসরাতও হেসে দিল। বাপ ছেলে ঠিক 9টায় নুসরাত ও আম্মুকে খাবার টেবিলে ডাক দিলাম। তারা দেখে তো অবাক। আজ আমরা অনেক রান্না করেছি, মাছ, মাংস, সবজি, ডাল, লাচ্ছি আরও অনেক কিছু। তারপর নুসরাত আর আম্মু তো খেয়ে অবাক। আমরা এত রান্না করলাম কিভাবে? আর এত টেস্টি রান্না তো ওনাদের জন্য অসম্ভব। নুসরাত যতটুকু জানে আমি ডিম অমলেট করা ছাড়া আর কিছুই পারি না, তাহলে আজ এত কিছু। যাই হোক, সবাই খাওয়া শেষে নিজেদের রুমে চলে এলাম। আমি বাকি খাবার ফ্রিজে রাখতে কিচেনে এলাম। কিচেনে আসতেই ওদের রান্নার সিক্রেট আমার কাছে জলের মতো পরিষ্কার হয়ে গেল। সব খাবার ওরা রেস্টুরেন্ট থেকে আনিয়েছে আর প্যাকেটগুলো ফ্রিজের পেছনে লুকিয়ে রেখেছে যাতে আমরা টের না পাই। হায় রে কপাল, আমার শ্বশুরাব্বু শেষ পর্যন্ত চিটিং করে চ্যালেঞ্জ জিতলেন। আমিও প্যাকেট আগের জায়গায় লুকিয়ে রেখে আমার রুমে চলে আসলাম। এসে দেখি তানভীর ল্যাপটপ নিয়ে কি যেন করছে। আমি যেতেই বলল, বাবা মায়ের জন্য হজে যাওয়ার জন্য টিকিট বুক করছি। তুমি কোথায় যাবে ঠিক করেছো? তাহলে তোমার জন্য টিকিট বুক করে দিতাম। আমার ভেতরটা যেন দুমড়ে মুচড়ে উঠল। আমাকে তাড়িয়ে দেওয়ার এত তাড়া! তানভীরের কথায় আমার ভাবনায় ছেদ হলো। কি হলো, কিছু বলছো না কেন? আমাকে নিয়ে তোমার ভাবতে হবে না, সময় মতো আমি চলে যাব। আর চুক্তির মধ্যে তো এটা লেখা ছিল না যে আমি কোথায় যাব সেটা তোমাকে বলে দিতে হবে। ওকে, গুড নাইট। এই বলে আমি সোফায় গিয়ে শুয়ে পড়লাম। নুসরাতও গিয়ে শুয়ে পড়ল। আর মাত্র 3টা রাত নুসরাত এই বাড়িতে আছে। আর মাত্র 3 দিন পর আমার আর নুসরাতের বিবাহবার্ষিকী। আর এই বিবাহবার্ষিকীর সবচেয়ে বড় উপহার ওই দিনই যে আমরা চিরদিনের মতো আলাদা হয়ে যাব। অনেক দিন হলো আর ঘুম আসে না। আমি সারা রাত জেগে কাটিয়ে দিই, এখনও জেগে আছি, ঘুমাতে মন চায় না। কেটে যায় আমার নির্ঘুম রাত। সকাল হলো, নুসরাত এখনও ঘুমাচ্ছে। তারপর আমি নুসরাতকে ডাক দিলাম। এরপর নুসরাত কিচেনে গিয়ে আমাদের জন্য নাস্তা বানালো। সবাই উঠে ফ্রেশ হলাম। নাস্তা করে আমি প্রতিদিনের মতো অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম। কাল আম্মু আর আব্বু চলে যাবেন, তাই ওনাদের ব্যাগ গোছাতে সাহায্য করছে নুসরাত। তখনই, মা, আমরা যাওয়ার পর তানভীরের খেয়াল রেখো, কখনো ওকে ছেড়ে যেও না। তুমি ওর জীবন সাথী, সারা জীবন ওর পাশে থাকবে, কথা দাও আমায়। আমি আর কান্না ধরে রাখতে পারলাম না, কেঁদেই যাচ্ছি। বুঝতে পারছি না ওনাকে কি জবাব দেব। উনি আমার কান্না দেখে অবাক হচ্ছেন। তারপর আমাকে জিজ্ঞেস করলেন, কি হয়েছে মা? কোনো সমস্যা হলে আমাকে বলো। আমি কি কাজটা ঠিক করছি? শেষ মুহূর্তে আমি তানভীরের ভালোবাসাকে হারাতে দিতে পারি না। আমাকে শক্ত হতে হবে। না মা, আপনাদের ছাড়া থাকতে খুব কষ্ট হবে, তাই নিজেদের খেয়াল রাখবেন আপনারা। তা তো রাখবই, আমাদের তো বেঁচে থাকতেই হবে। তোর কোলে তানভীরের সন্তান দেখা ছাড়া আমরা কোথাও যাব না। আমরা এসে যেন সুসংবাদটা পাই। আমি কিছু না বলে রুমে চলে এলাম। ওনারা আমার উপর এত দায়িত্ব দিয়ে যাচ্ছেন আর আমি কিনা একটাও পূরণ করতে পারবো না। আরেকটি নির্ঘুম রাত শেষে সকাল হলো। বাবা মা রেডি হয়ে বের হচ্ছেন। তানভীর তাদের এয়ারপোর্ট অবধি এগিয়ে দিতে গেল। ওনারা শেষবারের মতো আমাকে জড়িয়ে ধরলো। মন ভরে তাদের দেখে নিচ্ছি। হৃদয় ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। আজ সব হারিয়ে যাবে আমার কাছ থেকে। আমি আর সেখানে দাঁড়িয়ে থাকতে পারলাম না। রুমে এসে দরজা বন্ধ করে দিলাম। তানভীর ওনাদের নিয়ে চলে গেল। আমার কাল চলে যাওয়ার কথা, কিন্তু না, আমি তানভীরকে ছাড়া আর এক মুহূর্ত থাকতে পারছি না। এতদিনে আমি তানভীরকে ভালোবেসে ফেলেছি। যে শ্বশুর শাশুড়ি আমাকে নিজের মেয়ের মতো দেখে এসেছে, আর আমি কি না তাদের সঙ্গে বেইমানি করব? না, তা হয় না। কিছুক্ষণ পর আমি কোনো একটা প্রয়োজনে বাসার বাইরে বের হলাম। বের হতেই দেখলাম টুটুল একটা মেয়ের হাত ধরে পার্কে বসে খুব হাসি ঠাট্টা এবং কথা বলছে। এটা দেখার পর আমার অনেক খারাপ লাগে। মনের অজান্তেই চোখ থেকে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়লো আমার। যাকে এতদিন বিশ্বাস করলাম, ভালোবাসলাম, আর সে কিনা
আজ আমার বিশ্বাস নিয়ে খেলা করেছে। আমার অনেক কান্না করতে ইচ্ছে করলো। আর এতদিন ধরে আমি তানভীরকে কতই না কষ্ট দিয়েছি, অবহেলা করেছি। আমি তানভীরের কাছে ক্ষমা চেয়ে নেব। কিছুক্ষণ পর তানভীর এয়ারপোর্ট থেকে বাসায় চলে এলো। আমি সাথে সাথে তানভীরের পা ধরে বলতে শুরু করলাম, প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি না বুঝে এরকম ভুল করে ফেলেছি। এতদিনে আমি তোমার ভালোবাসা বুঝতে পারিনি। প্লিজ আমায় মাফ করে দাও। এই তুমি কি করছো? আমার পা ছাড়ো। আগে বলো তুমি আমাকে মাফ করে দিয়েছো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি, এবার তো পা ছাড়ো। এই কথা বলতেই নুসরাত আমাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। বেশ কিছুদিন যাওয়ার পর আমাদের একটা কিউট বাবু হয়েছে। এতে আমার বাবা মা অনেক খুশি হয়েছে। আনন্দের বন্যা বয়ে গেল তাদের মাঝে। এটা দেখে আমি খুশিতে কান্না করে দিলাম। সকলে আমাদের জন্য দোয়া করবেন।